ওয়েলকাম টু দ্য অ্যানাদার ভিডিও অফ মাই টিউটোরিয়াল স্কিম। আজকে আমরা আমাদের চ্যানেলে একটা নতুন ইংলিশ রাইটিং দেখে নেব, আর তার সাথে সাথে আমাদের নতুন যে চ্যাপ্টারটা শুরু করার কথা ছিল সেটা আমরা শুরু করব। তো আজকে আমরা প্রথমে আমাদের রাইটিংটা যেটা দেখার কথা ছিল, আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে আমাদের টেক্সট বইয়ের ক্লাস 10-এর ইংলিশ টেক্সট বইয়ের 11 পেজে যে এডিটোরিয়াল লেটারটা আছে রেকলেস ড্রাইভিং নিয়ে, সেটা আমি তোমাদেরকে রায়ান মার্টিনের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখিয়ে দেবো। সেই মুহূর্তে আমার কাছে তখন বইটা ছিল না, সেই জন্য আমি তোমাদেরকে দেখাতে পারিনি। কিন্তু আজকে আমি একদম বইটই সব নিয়ে রেডি হয়ে বসেছি, আর আজকে আমি তোমাদেরকে এই বই থেকে সুন্দর করে এই রাইটিংটা দেখিয়ে দেবো। আর দেখো, এত সুন্দর করে যখন আমাদের ইংলিশ এই কম্পেনিয়ন বইটাতে দেওয়া আছে, তখন আমি কষ্ট করে আবার কেন লিখে দেবো? তো এত সুন্দর করে এই বইটাতে দেওয়া আছে যে তোমরা এখান থেকেই নিয়ে সুন্দর করে পড়ে নিতে পারবে। তো এটা হচ্ছে আমাদের রেকলেস ড্রাইভিং নিয়ে একটা এডিটোরিয়াল লেটার। আমি এটা কেটে দিয়েছি কারণ 2024 সালে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য এটা দরকার নেই, কিন্তু যারা 2025 সালে মাধ্যমিক দেবে তাদের কিন্তু এটা ইম্পর্টেন্ট, তাই জন্য এটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখো, প্রথমে আমাদের যেরকম ভাবে চিঠি লিখতে হয়, টু দ্য এডিটর, দ্য টেলিগ্রাফ বা যে কোনো একটা পত্রিকার নাম দিতে হয়, স্টেটসম্যান এরকম কিছু। তারপরে যে কোনো একটা ঠিকানা মুখস্থ করে নিতে হবে। 6 প্রফুল্ল সরকার স্ট্রিট আছে, দিয়ে কলকাতা 7,01,000 আছে। সাবজেক্ট আছে রেকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকেলস। তো এখানে আমাদের যেরকম যেভাবে আমরা সমস্তটা লিখে থাকি, এখানে সুন্দর করে সাবজেক্টটা দেওয়া থাকে। আর এখানে তোমরা এখান থেকে একটা প্যারা ভাঙতে পারো। তোমাদের যদি মনে হয় যে একটা প্যারা ভাঙা উচিত, তাহলে এখান থেকে লেখার পরে তোমরা এখান থেকে একটা প্যারা ভাঙতে পারো। দেন এখান থেকে এতটুকু একটা প্যারা হবে, তারপর এখানে থেকে এতটুকু একটা প্যারা হবে। দেন তারপরে তোমরা থ্যাঙ্কিং ইউ লিখে ইউর সিনসিয়ারলিটা কিন্তু একদম থ্যাঙ্কিং ইউ এর পাশাপাশি লিখবে, ঠিক আছে? এটা কিন্তু রায়ান মার্টিন একটু উল্টোপাল্টা করে দিয়েছে। তোমরা থ্যাঙ্কিং ইউ এর এটা একটুখানি স্পেস দিয়ে তারপর থ্যাঙ্কিং ইউটা এরকম জায়গায় লিখবে, এবং তার পাশাপাশি ইউর সিনসিয়ারলি লিখবে, দিয়ে নিজের নাম, তারপর এখানে তোমার একটা ঠিকানা মুখস্থ করে নিও। তো এটা ছিল আমাদের রাইটিং। যারা এটা দেখতে চাইছো তারা অবশ্যই ভালো করে একটু স্ক্রিনশট মেরে নাও এবং এটা সুন্দর করে মুখস্থ করে নিও। তো আশা করছি এটা তোমাদের সবার স্ক্রিনশট মেরে নেওয়া হয়ে গেছে। এবার আমরা আমাদের নতুন চ্যাপ্টার ফেবেল শুরু করব। দেখো, ফেবেল কবিতাটা কিন্তু খুবই মজার একটা কবিতা, এবং অনেক কিছু শেখার আছে এই কবিতাটা থেকে। এই কবিতাটা আমাদের রিয়েল লাইফের সাথে অনেকটা সম্পর্কযুক্ত। আমরা অনেক সময় ভাবি যে ধরো তোমরা ক্লাসে যে ফার্স্ট হয়, যার এক রোল হয়, সে সবসময় ভাবে যে লাস্টের দিকে আছে তাকে আমার কখনো কোনোভাবেই প্রয়োজন পড়বে না, বা সে কিছুই জানে না। এবার একটা মানুষ পড়াশোনাতে পিছিয়ে আছে বলে কি সে সব কাজে পিছিয়ে থাকবে? এরকমও তো হতে পারে যে হয়তো যে ক্লাসের ফার্স্ট বয় বা ফার্স্ট গার্ল, সে যে কাজটা পারে না সেটা হয়তো ক্লাসের যে লাস্ট আছে সে করতে পারে। যেরকম ধরো কোনো হাতের কাজের কথা বলা হোক, বা অন্য কোনো কিছু কাজ যেটা হয়তো ক্লাসের ফার্স্ট বয় করতে পারে না, ফার্স্ট গার্ল করতে পারে না, কিন্তু অন্য কেউ করে নিতে পারে। তো এরকমই হয়। ফেবেল কবিতাতেও সেটাই হয়েছে। পাহাড় এখন নিজেকে ভীষণ পর্বত যে আছে, মাউন্টেন, সে এখন নিজেকে প্রচুর বড় মনে করছে, আর মনে করছে যে আমার থেকে বেশি বড় কেউ নেই, আমি যে কাজটা পারি সেটা অন্য কেউ পারে না, কিন্তু আমি সবার কাজটা পারি। তো সেই জন্য কাঠবিড়ালি এত ছোট, তাকে হেয় করছে। কাঠবিড়ালি ভাবছে যে কাঠবিড়ালি তখন বলছে যে তুমি যে কাজটা পারো সেটা আমি পারি না, সেটা আমি মেনে নিচ্ছি, কিন্তু আমি যে বাদাম ভাঙতে পারি তুমিও তো বাদাম ভাঙতে পারো না। পাহাড়কে কাঠবিড়ালি তখন এই জবাবটা দিচ্ছে। তো এরকম আমরা রিয়েল লাইফে অনেকেই করে থাকি। যারা একটু পড়াশোনাতে ভালো, তারা লাস্টের দিকে ছেলে মেয়েদের সাথে একদমই মিশতে চাও না, কিন্তু তাদের মধ্যেও কিছু না কিছু কোয়ালিটি আছে যেটা তোমরা হয়তো করতে পারো না, কিন্তু সেটা ওরা করতে পারে। তো আমরা ক্লাস 9-এ ভাব সম্প্রসারণ করার সময় শিখেছি যে ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। তো বালুকণা দ্বারা মহাদেশ তৈরি হয়, আর বিন্দু বিন্দু জল দিয়েই তো একদিন সমুদ্রটা তৈরি হয়েছে। সব কিছুই আজকে তোমরা যত মানুষ দেখবে সাকসেসফুল আছে, এপিজে আব্দুল কালাম বলো বা স্বামী বিবেকানন্দ, যে কোনো পুরুষ বা যে কোনো মনীষী, যে কজনই সাকসেসফুল ম্যান আছে আমাদের আশেপাশে, তারা সবাই কিন্তু একদিন শূন্য থেকে শুরু করেছিল। শূন্য থেকে শুরু না করলে কিন্তু কেউ এত বড় হতে পারে না। শূন্য থেকে একদিন সবাইকেই শুরু করতে হয়। তো কাউকেই ছোট ভেবো না, মানে ওই বালুকণাগুলোকে ছোট ভেবে যে ওরা কিছুই করতে পারবে না, এটা কিন্তু কখনো হতে পারে না। ওই বালুকণাগুলো একসাথে জোড়া লাগিয়ে কিন্তু একটা মহাদেশ তৈরি হয়েছে।
আবার আমাদের সমুদ্র বলতে পারো, প্রশান্ত মহাসাগর, বিন্দু বিন্দু জলকণা সহযোগেই তো প্রশান্ত মহাসাগরটা তৈরি হয়েছে। তো কাউকে কখনো ছোট ভাবা উচিত নয়, যেই হোক না কেন সে নিশ্চয়ই তার মধ্যে কোনো না কোনো কোয়ালিটি আছে। তো চলো আমরা ফেবেল কবিতার মধ্যে কিভাবে সবাইকে সমান মর্যাদা দিয়ে বেঁচে থাকতে হয় সেটা আমরা শিখে নেব। ফেবেল আমাদের লিখেছে হচ্ছে রালফ ওয়াল্ডো এমারসন বলে একজন ইংলিশ রাইটার। তিনি আর কি একজন আমেরিকান প্রাবন্ধিক, এবং তিনি এই সুন্দর কবিতাটা লিখেছেন যেটা আমরা এখন পড়ব। ফেবেল মানে হচ্ছে উপকথা। উপকথা মানে কি? যেগুলো আমরা শুনে এসেছি এতদিন, মানে খুব কমন গল্প। উপকথা মানে যেখানে জীবজন্তুদেরকে নিয়ে সাধারণত তাদেরকে মুখ্য ভূমিকায় রেখে গল্প বানানো হয়। যেরকম ধরো শেয়াল এবং আঙুর ফল খাওয়ার গল্প, তারপর ছোটবেলায় আমরা অনেক হিতোপদেশের গল্প শুনতাম না, যেখানে বাঘ সিংহ সবাই বন জঙ্গলের প্রাণীরা কথা বলতে পারতো এবং সেখানে একটা কিছু উপদেশ আমাদেরকে দেওয়া হতো। নীতি কথামূলক গল্প, যেখান থেকে আমরা বিভিন্ন নীতি কথা শিখে থাকি, যেরকম অতি লোভে তাঁতি নষ্ট, বা অতি লোভে মৃত্যু, ও লোভে পাপে মৃত্যু। সেই যে সোনার ডিম পাড়া হাঁস, এই গল্পগুলো আমরা পড়েছি, সেখান থেকে আমাদেরকে একটা উপদেশ দেওয়া হয়েছে, একটা নীতি কথা শেখানো হয়েছে। তো এখানে এই ফেবেল মানে হচ্ছে উপকথা, যেখান থেকে আমাদের কোনো কবিতা বা গল্পের মাধ্যমে আমাদেরকে কোনো একটা উপদেশ দেওয়া হবে। এই ফেবেল কবিতাটার মাধ্যমে আমাদেরকে একটা বার্তা দেওয়া হয়েছে, একটা উপদেশ দেওয়া হয়েছে, যেটা আমরা পড়ব। তো এখানে প্রথমেই দেখো বলছে, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল। পাহাড় এবং কাঠবিড়ালি ঝগড়া করছে। অ্যান্ড দ্য ফর্মার কল দ্য ল্যাটার লিটল প্রিগ। ভালো করে লাইনটাকে লক্ষ্য করো। ফর্মার আর ল্যাটার, সবসময় আমরা ধরো একজন ব্যক্তির ব্যাপারে, মানে দুজন ব্যক্তির ব্যাপারে ধরো কথা বলছি, বারবারই কি তাদের নামটা ধরে কথা বলতে কি ভালো লাগবে? বা তার সেটা শুনতেও তো ভালো লাগবে না। তো সেই জন্য একজন ব্যক্তিকে ফর্মার বলা হয় আর একজন ব্যক্তিকে ল্যাটার বলা হয়। ফর্মার মানে হচ্ছে আগের জন, ল্যাটার মানে হচ্ছে পরের জন। এক্ষেত্রে আগের জন হচ্ছে মাউন্টেন আর পরের জন হচ্ছে স্কুইরেল। ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে এটা আমরা খুব করি। যদি পরপর দুটো হিম চলে আসে, যদি পরপর দুটো হি আমাদেরকে বসাতে হয় বা দুটো সি বসাতে হয়, সেক্ষেত্রে আমরা একটা হি লিখে বা পরেরটাকে দ্য ল্যাটার করে দিই। তো এক্ষেত্রে আমাদের সেটাই করা হয়েছে। মাউন্টেনকে ফর্মার বলা হয়েছে, স্কুইরেলকে ল্যাটার বলা হয়েছে। তো আগের জন পরের জনকে বলছে ক্ষুদ্র নীতিবাগীশ। প্রিগ মানে হচ্ছে ভণ্ড একজন মানুষ, যে কিনা নিজেকে সত্যি বলে যাচাই, মানে নিজেকে আর কি ঠিক বলে জাস্টিফাই করতে চাইছে। তো পাহাড় এখন সেটা বলে অপমান করছে স্কুইরেলকে, যে ক্ষুদ্র নীতিবাগীশ বলছে। বান রিপ্লাইড। বান মানে খুব ক্ষুদ্র কোনো কিছু, খুবই ছোট, খুবই ক্ষুদ্র। যেহেতু কাঠবিড়ালি পাহাড়ের থেকে অনেকটাই ছোট, তাই জন্য এখন কাঠবিড়ালিকে বান বলে ডাকা হচ্ছে। আবার এই বান বলে সেই মিষ্টি পাউরুটি ভেবে নিও না যেন, মানে বান মানেও মিষ্টি পাউরুটি, কিন্তু এক্ষেত্রে বান বলতে আমাদের খুবই ক্ষুদ্র জিনিসকে বোঝানো হচ্ছে। তো এখানে আমাদের সেই ক্ষুদ্র কাঠবিড়ালি বলছে, ইউ আর ডাউটলেস ভেরি বিগ। তুমি নিঃসন্দেহে অনেক বড়। ডাউটলেস মানে নিঃসন্দেহে। বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ এস ইয়ার অ্যান্ড এস ফিয়ার। বাট অল সর্টস অফ থিংস, কিন্তু সব রকমের সব জিনিসই, অ্যান্ড ওয়েদার এবং আবহাওয়া, মাস্ট বি টেকেন ইন টুগেদার একসঙ্গে নিতেই হবে, টু মেক আপ এ ইয়ার একটা বছর তৈরির জন্য, অ্যান্ড এ স্ফিয়ার একটা জগৎ তৈরির জন্য। তো সবকিছুই যেটা যে সবকিছুই একটা ছোট ছোট কোনো একটা জিনিস নিয়ে তৈরি করতে হয়। একটা বছর তৈরির জন্য তো প্রত্যেকটা মাসকে নিয়ে নিয়ে তবে গিয়ে একটা বছর তৈরি হয়। আবার এই যে জগৎটা তৈরি হয়েছে, সেটা তৈরি করার জন্য আমাদের প্রত্যেকটা ঋতু, প্রত্যেকটা আবহাওয়া, প্রত্যেকটা জিনিস আর তার সাথে প্রত্যেকটা বছর মিলিয়ে আমাদের একটা জগৎ তৈরি হয়েছে। অ্যান্ড আই থিঙ্ক ইট নোজ নো ডিসগ্রেস। এবং আমার মনে হয় যে এটাতে কোনো লজ্জা পাওয়ার কোনো ব্যাপারই নয়। মানে ডিসগ্রেস মানে লজ্জা বা অপমানিত হওয়া। আমার মনে হয় যে এখানে অপমানিত হওয়া বা লজ্জা পাওয়ার কোনো কারণই নেই। টু অকুপাই মাই প্লেস, আমি আমার যে জায়গাটা, আমি নিজের যে জায়গাটা দখল করে রেখে দিয়েছি, এটাতে তো অপমানিত হওয়ার কোনো দরকার নেই। আমি ক্ষুদ্র, তাই আমি ক্ষুদ্র জায়গা দখল করে রেখে দিয়েছি। আমি তো তোমার মতন অত বৃহৎ নই। তারপরে আছে, ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ। যদি আমি তোমার মতন এত বড় না হয়ে থাকি, ইউ আর নট সো স্মল অ্যাজ আই। কই তুমিও তো আমার মতন এত ছোট নও। ছোট হওয়াটাও তো একটা ট্যালেন্ট, তাই না?
তোমরা যে ভাবছো যে আমরা ক্লাসে ফার্স্ট হই বলে এটা আমাদের একটা বিশাল ট্যালেন্ট, তো তোমরা বড় হয়েছে মানে তোমরা পড়াশোনার দিক থেকে বড়, সেটা না হয় একটা ট্যালেন্ট, কিন্তু ওরা পড়াশোনাতে লাস্ট বলে তাতে কি হয়েছে? ওরা হয়তো অন্য কাজে পারদর্শী, হয়তো তারা খেলা করতে বেশি ভালো পারে, হয়তো তুমি ক্রিকেট খেলতে ভালো পারো না কিন্তু সে ক্রিকেট খেলতে ভালো পারে, লাস্ট হয়েছে তো কি হয়েছে? তো সে যদি তোমার মতন পড়াশোনা না করতে পারে, তুমিও তো তার মতন ক্রিকেট খেলতে পারো না। দুজনের মধ্যেই ট্যালেন্ট আছে। যদি পাহাড়ের বড় হওয়ার ট্যালেন্ট থাকে, তো স্কুইরেলেরও কিন্তু এখানে ছোট হওয়ার ট্যালেন্ট আছে। সেটাই ঘুরিয়ে স্কুইরেল বলছে, এত সুন্দর জবাব দিয়েছে যে আমি যদি তোমার মতন এতটা বড় না হয়ে থাকি, কই তুমিও তো আমার মতন এত ছোট হতে পারছো না। ইউ আর নট সো স্মল অ্যাজ আই অ্যান্ড নট হাফ সো স্প্রাই। এবং আমার মধ্যে যে চাঞ্চল্য ভাবটা আছে, আমি যে সবসময় তিরিং বিরিং করে এদিক ওদিক লাফিয়ে বেড়াই, কই তোমার মধ্যে তো আমার এই প্রাণচাঞ্চল্যের এতটুকুও তো তোমার মধ্যে নেই। তুমি তো এক জায়গায় স্থির হয়েই বসে থাকো, কই তোমার মধ্যে তো এই ট্যালেন্টটা নেই। এটাই বলছে। আই উইল নট ডিনাই ইউ, আই উইল নট ডিনাই, আমি অস্বীকার করছি না, ইউ মেক এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, তুমি একটা কাঠবিড়ালি যাতায়াতের জন্য খুব সুন্দর একটা রাস্তা বানিয়ে দিয়েছো। পাহাড়ের মাঝখান দিয়ে তো একটা সিথি চেরার মতন রাস্তা থাকে, যেখান থেকে ধরো সমস্ত পশু পাখিরা চলাচল করে। তো কাঠবিড়ালি সেটা কোনোভাবেই অস্বীকার করছে না যে কাঠবিড়ালি যাওয়ার জন্য পর্বত একটা খুব সুন্দর রাস্তা বানিয়ে দিয়েছে। ট্যালেন্টস ডিফার, প্রতিভা সবসময় মানে আলাদা আলাদা হয়। তোমার একটা প্রতিভা আছে মানে আর একজনেরও সেই প্রতিভাটা থাকতে হবে তার কোনো মানে নেই। তুমি কাউকে ফোর্স করতে পারো না যে আমি এই কাজটা করতে পারি মানে তোকেও এই কাজটা করতে হবে। হতে পারে সে সেই কাজটা করতে পারছে না মানে তার সেই ট্যালেন্টটা নেই, কিন্তু সে যে কাজটা করতে পারছে সেটা তুমি করতে পারছো না, তার মানে তার কাছে যে ট্যালেন্টটা আছে সেটা তোমার কাছে নেই। ট্যালেন্টসটা ডিফার করে সবসময়, প্রতিভাটা সবসময় আলাদা। তোমার মধ্যে পড়াশোনার গুণ থাকতে পারে, অন্য কারোর মধ্যে হয়তো হাতের কাজের কোনো একটা বৈশিষ্ট্য থাকতে পারে, আরেকজন হয়তো খুব সুন্দর স্পোর্ট খেলতে পারে। তো যেই হোক না কেন সবার মধ্যেই কিন্তু আলাদা আলাদা ট্যালেন্ট থাকে। কোনো মানুষই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার মধ্যে কোনো ট্যালেন্ট নেই। প্রত্যেকটা মানুষের মধ্যেই কিছু না কিছু ট্যালেন্ট থাকে, ঠিক আছে? তো সেই জন্যই বলছে ট্যালেন্টস ডিফার। নিজেকে কখনো ক্ষুদ্র ভেবো না। যদি তুমি পড়াশোনাতে স্ট্যান্ড ভালো না করতে পারো, তুমি অন্য কিছুর উপযোগী। তুমি বিভিন্ন কাজে নিজেকে ট্রাই করে দেখতে পারো, যেটাতে তোমার সব থেকে বেশি ভালো স্ট্যান্ড হবে, তুমি বুঝতে পারবে যে সেটার ট্যালেন্টই তোমার মধ্যে আছে। অলওয়েজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, সব কিছুই জ্ঞান এবং দক্ষতার সঙ্গে রাখা আছে সব জায়গায়। এক্ষেত্রে এখানে ভগবানকে নির্দেশ করা হয়েছে। ভগবান জানেন যে কাকে কোন জায়গায় খাটাতে হবে, মানে কোন জিনিসটাকে ঠিক কোন জায়গায় রাখলে সেটা দেখতে ভালো লাগবে। যখন তোমাকে স্কুল থেকে কোনো প্রজেক্টের কাজ দেওয়া হয়, হয়তো কোনো মডেল তৈরি করতে বলা হয়েছে, সেই মডেলের মধ্যে কোন জিনিসটাকে কোন জায়গায় রাখলে সেটা শোভা পাবে সেটা তো তুমি ভালো জানবে, তাই না? তো সেরকম ভগবান যখন সবাইকে সৃষ্টি করেছে, তখন কোথায় নদী নালা, কোথায় পর্বত, কোথায় কাকে কতটুকু বানানো উচিত, কার মধ্যে কতটুকু জ্ঞান দেওয়া উচিত, কার মধ্যে কতটুকু ট্যালেন্ট দেওয়া উচিত, সেটা ভগবান ভালো জানবে। তো ভগবান কিন্তু সবকিছুই জ্ঞান এবং দক্ষতার সঙ্গে সময় মতন সব জায়গায় রেখে দিয়েছেন। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্টস অন মাই ব্যাক, যদি আমি আমার পিঠে জঙ্গল বহন করতে না পারি, নেদার ক্যান ইউ ক্র্যাক এ ন্যাট, তুমিও তো কয়েকটা বাদাম ভাঙতে পারো না। পাহাড় এখন নিজেকে প্রচুর বড় মনে করছে, কারণ সে তার পিঠে জঙ্গলকে বহন করছে, কিন্তু তো এখন পাহাড় জঙ্গল বহন করছে এবং সে মনে করছে যে সে নিজেকে অনেক বড় মনে করছে, যে আমার মতন এত ট্যালেন্ট আর কারোর হতে পারে না। কিন্তু স্কুইরেলও তো বাদাম ভাঙতে পারে, তাই না? তো পাহাড় তো সেখানে বাদাম ভাঙতে পারছে না, পাহাড় তো এক জায়গা থেকে আরেক জায়গায় নড়তেই পারে না, তাহলে সে কি করে বাদাম ভাঙবে? তো পাহাড় যখন কাঠবিড়ালিকে হেয় করছে, কাঠবিড়ালি তখন উত্তরটা ফিরিয়ে দিচ্ছে যে যদি আমি তোমার মতন জঙ্গল বহন করতে পারি না, এটা ঠিক, তোমার হয়তো জঙ্গল পিঠে করে বয়ে নিয়ে বেড়ানোর ক্ষমতা আছে, কিন্তু আমি হয়তো সেটা করতে পারি না, আমি ছোট বলে, কিন্তু আমি তো বাদাম ভাঙতে পারি, তুমি তো বাদাম ভাঙতে পারো না। এই যে একটা ট্যালেন্টের ব্যাপার, এই কবিতাটা থেকে আমরা এটাই শিখতে পারছি যে নিজেকে কখনো ক্ষুদ্র মনে করা উচিত নয় এবং অন্যকেও কখনো ক্ষুদ্র মনে করা উচিত নয়। তার মধ্যে অন্য কোনো ট্যালেন্ট থাকতে পারে, তুমি কিছু একটা করতে পারছো মানে তাকেও যে সেটাই করতে হবে তা নইলে সে একেবারে ইউজলেস, সেটা কখনোই মনে করবে না। মানে এটা কখনোই ভাববেন না যে তুমি একটা কিছু তুমি বিশাল কিছু করতে পারছো আর সে কিছুই করতে পারছে না, তার মানে সে কোনো কাজেরই নয়, সে কিছুই করতে পারে না। বা সবার সামনে তাকে এটাও বারবার বলা উচিত নয় যে সে কিন্তু কিছু করতে পারে না, সে অন্য কিছু করতে পারে যেটা তুমি করতে পারছো না। তার মধ্যে কিছু না কিছু ট্যালেন্ট থাকবে যেটা তোমার মধ্যে নেই। এইভাবেই ভগবান সবাইকে সৃষ্টি করেছে। ভগবান কিন্তু কাউকে সবকিছু দিয়ে পাঠায়নি, আবার কাউকে একেবারে কারোর কাছ থেকে সবকিছু নিয়েও নেয়নি। কিছু না কিছু জ্ঞান, কিছু না কিছু
প্রতিভা তার কারোর মধ্যে অবশিষ্ট আছে, সেই জন্যই সে মানুষ। মানুষ মাত্রই তার মধ্যে প্রতিভা থাকবে। আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেক সময় অনেক রকম ভিডিও দেখতে পাই যে কারোর হাত নেই, কারোর পা নেই, তা সত্ত্বেও সে কত সুন্দর ছবি আঁকতে পারে। যেরকম একজন তীরন্দাজ আছে আমাদের ভারতের, যিনি কিনা অলিম্পিকে এবার গোল্ড মেডেল পেয়েছেন, দেখবে পায়ে করে তীর ছুঁড়ে তিনি গোল্ড মেডেল পাচ্ছেন, কারণ তার দুটো হাতই নেই। তাকেও তো এক না এক সময় শুনতে হয়েছে যে তোর দুটো হাত নেই, তুই কিছুই করতে পারবি না জীবনে, কিন্তু সে সেটা করে দেখিয়েছে, তার পা দুটোই তার হাত করে নিয়েছে, এবং সেখান থেকে সে তীর ছোড়া প্র্যাকটিস করে আজকে অলিম্পিকে গোল্ড মেডেলিস্ট। এইভাবেই কেউ যদি কোনো কাজ করতে না পারে, তোমার সাথে সে পড়াশোনা করছে মানে তাকেও যে তোমার মতন ক্লাসে ফার্স্ট হতে হবে তার কিন্তু কোনো মানে নেই। সে হয়তো অন্য কিছুতে পারদর্শী, তাই জন্য সবাইকে সমান চোখে দেখো। কেউ যদি তার কোনো একটা কাজ নিয়ে ভালো থাকতে চায় তো তাকে ভালো থাকতে দাও, কারণ ট্যালেন্ট সবসময় আলাদা আলাদা হয়, ট্যালেন্টস ডিফার, এই কথাটা সবসময় মনে রাখবে। তো এটা হচ্ছে আমাদের ফেবেল কবিতার মূল জিস্ট, যেখান থেকে আমাদেরকে বোঝানো হয়েছে যে প্রত্যেকটা ক্ষুদ্র বড় জিনিস তার নিজের অস্তিত্ব নিয়ে পৃথিবীতে নিজের গুরুত্ব বোঝানোর জন্য আছে। যদি আলো না থাকতো, যদি অন্ধকার না থাকতো, তাহলে আলোকে আমরা এত গুরুত্ব দিতাম না। যদি অন্ধকারটা না থাকতো, ধরো যদি আলোই আলো হয়ে থাকতো চারপাশ সবসময়, তাহলে কিন্তু আমাদের আলোর কোনো কদরই আমরা বুঝতে পারতাম না। অন্ধকারটা আছে বলেই তো আলোর কদর। অন্ধকার না হয়ে গেলে কেউ কি আলোকে চাইতো? কখনোই চাইতো না। তো এরকমই হচ্ছে ব্যাপার। ফেবেল কবিতাটা আমরা ভালো করে পড়ে নিলাম, তো আশা করছি এরপরে আর তোমাদের এটা নিয়ে কোনো কনফিউশন নেই। আর নেক্সট ভিডিওতে আমরা যে এক্সারসাইজগুলো আছে সেগুলো করে নেবো। আজকে অনেকটা বড় ভিডিও হয়ে গেছে, তাই জন্য আর এখানে সলভ করাচ্ছি না। তো নেক্সট ভিডিওতে দেখা হবে। কোথাও কোনো কনফিউশন থাকলে কমেন্টে জানিও। আজকে ভিডিও পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো। ভিডিওতে একটা করে লাইক করে দিয়ে বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দাও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, আর অল বাটন অন করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়।